আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘযুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান? ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের। উত্তর কোরিয়া অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলল দক্ষিণ কোরিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘযুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান? ইরানের ইসলামী প্রজাতন্ত্রের কর্মকর্তারা সবসময় জোর দিয়ে বলেন যে দেশটি দীর্ঘমেয়াদী মুখোমুখি লড়াইয়ের জন্য প্রস্তুত, এবং এই বার্তা দিয়েই তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ধৈর্য ও প্রস্তুতির একটি চিত্র তুলে ধরতে চান। গত ২ মার্চ ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি ঘোষণা করেন যে ইরান একটি দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, ইরান আমেরিকার মতো নয়, দীর্ঘযুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে। দেশটির কর্মকর্তারা আরও বলেছেন যে আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো সময়সীমায় সীমাবদ্ধ নয়, যা ইঙ্গিত করে যে সংঘাত কয়েক মাস বা তার চেয়েও দীর্ঘকাল চলতে পারে। সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ গত ৮ মার্চ বলেন, আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না, আমাদের আক্রমণকারীকে শাস্তি দিতেই হবে। তিনি জোর দিয়ে বলেন, দেশটি ইসরায়েলের সঙ্গে একটি অস্তিত্বগত যুদ্ধে লিপ্ত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইয়ানিকো বলেছেন, ইরান আক্রমণাত্মক প্রতিরক্ষা শত্রুর প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশি সময় ধরে বজায় রাখতে পারে। তিনি আরও বলেন, ইরান ইচ্ছাকৃতভাবে তার অস্ত্র ব্যবহারের ধাপগুলো ভাগ করে চালাচ্ছে, অর্থাৎ সব সক্ষমতা একসঙ্গে নয়, বরং আরও উন্নত সক্ষমতার কিছু অংশ পরবর্তী পর্যায়ের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ইরানের কৌশল কী? কিছু বিশ্লেষক বলছেন, ইরান এমন একটি কৌশলের উপর দাঁড়িয়ে আছে যেখানে ইরানি বাহিনী ধারাবাহিকভাবে বা ধাপে ধাপে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে এবং ওই অঞ্চলে মার্কিন সামরিক স্বার্থের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। এ ধরনের হামলার কয়েকটি লক্ষ্য রয়েছে। প্রথমত, এগুলি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বাধ্য করে আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় হতে। পেট্রিয়ট বা থ্যাডের মতো এসব ব্যবস্থা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও অত্যন্ত ব্যয়বহুল ও সীমিত সংখ্যক, এবং অনেক ক্ষেত্রে প্রতিটি প্রতিরোধী ধ্বংস করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের তুলনায় বেশি ব্যয়সাপেক্ষ। দ্বিতীয়ত, ধারাবাহিক হামলা দেশগুলোর প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের মজুদ, লজিস্টিক নেটওয়ার্ক ও সামরিক প্রস্তুতিকে চাপে ফেলতে পারে। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাহিনী লড়াইয়ের প্রথম সপ্তাহেই দ্রুতগতিতে সুনির্দিষ্ট অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অন্যান্য বিশ্লেষকরা বলেন, অতিরিক্ত অস্ত্র ব্যবহারের এই মাত্রা সরবরাহ ব্যবস্থার গুরুতর দুর্বলতা উন্মোচিত করছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, তাদের অস্ত্র সরবরাহ অনেক বেশি স্থিতিশীল এবং সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কয়েকজন কমান্ডার আরও বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্পূর্ণরূপে দেশীয়ভাবে হয় এবং একাধিক উৎপাদন কেন্দ্র ও বড় মজুদ থাকার কারণে ইরান দীর্ঘ সময় ধরে হামলা চালাতে সক্ষম। ইরান মনে হচ্ছে সময় ধরে হামলাগুলো ছড়িয়ে দিচ্ছে, যাতে প্রতিপক্ষকে হঠাৎ সিদ্ধান্তমূলক কোনো বৃহৎ আক্রমণের মুখে পড়ার বদলে একটানা প্রতিরক্ষা বজায় রাখতে হয়। এই কৌশলটি একটি বৃহত্তর সামরিক মতবাদীর প্রতিফলন, যা ইরান কয়েক দশকের মধ্যে বৃহত্তর শক্তিধর দেশগুলোর সামরিক সুবিধা মোকাবেলায় গড়ে তুলেছে। ১৯৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের পর ইরান অসম যুদ্ধ কৌশলে ব্যাপক বিনিয়োগ করে। এই পদ্ধতি এমন সরঞ্জাম ও কৌশলের ওপর গুরুত্ব দেয় যা প্রচলিত যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর না করেই শক্তিশালী বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। লক্ষ্য সবসময় শক্তিশালী শত্রুকে সরাসরি পরাজিত করা নয়, বরং যে কোনো সামরিক সংঘাতকে ব্যয়বহুল, দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত করে তোলা। অর্থনৈতিক পরিণতি কী? দীর্ঘস্থায়ী সংঘাত ইরানের অভ্যন্তরে এবং বৈশ্বিকভাবে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। এ অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি ভোক্তা পর্যায়ে এবং ব্যবসার জন্য বৈশ্বিক মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, তবে যুদ্ধ শুরুর 1 সপ্তাহেরও বেশি সময় পর সরু এই জলপথে চলাচল কার্যত স্থবির হয়ে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে নিরাপত্তা উদ্বেগ ও আকাশসীমা বন্ধ থাকায় অঞ্চলের বাণিজ্য রুটগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ভেতরের অর্থনীতিও চাপের মুখে। বহু বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দুর্বল হওয়া অর্থনীতি এখন সামরিক ব্যয় বৃদ্ধি, মুদ্রার অস্থিরতা এবং যুদ্ধের কারণে ব্যবসা ও সেবায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় আরও চাপের সম্মুখীন। বিশ্লেষকরা সতর্ক করেন যে সংঘাত অব্যাহত থাকলে তা গুরুতর অর্থনৈতিক সংকোচন এবং অভ্যন্তরীণ অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে, যা দেশের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলে। যুদ্ধকালীন প্রতিরক্ষা ও সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণকে ইরানি কর্তৃপক্ষ জাতীয় দায়িত্ব হিসেবে উপস্থাপন করেছে, একই সঙ্গে অভ্যন্তরীণ সমর্থন বজায় রাখতে চাইছে। রাজনৈতিক ঝুঁকি কি? সংঘাত যত দীর্ঘায়িত হবে, সংশ্লিষ্ট সব পক্ষের জন্য রাজনৈতিক ঝুঁকিও বাড়বে। ওই অঞ্চলের দেশগুলো, বিশেষত পারস্য উপসাগরীয় রাষ্ট্রগুলো, বৃহত্তর যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কিছু দেশ দূতাবাস পুনরায় চালুর আবেদন জানিয়েছে। তবে ইরান বলছে তারা এসব দেশে আগ্রাসী সম্পদ ও ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে। একই সঙ্গে চলমান সংঘাত আঞ্চলিক জোটের বিন্যাস বদলে দিতে পারে এবং প্রতিবেশী দেশগুলোকে ইরানের প্রতিপক্ষে ঠেলে দিতে পারে। ইরানের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া মানে সামরিক কৌশল, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা করা। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চ্যালেঞ্জ হতে পারে ক্ষয়ক্ষতির এই লড়াই চালিয়ে যাওয়া। একদিকে সামরিক অভিযান বজায় রাখা, অন্যদিকে বৈশ্বিক আর্থিক, রাজনৈতিক ও কৌশলগত ব্যয়ে ব্যবস্থাপনা করা। ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইসরায়েলের দিকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর এরোস্পেস বাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে ১ ও ২ টন ওজনের মোট ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। IRGCর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাবি বলেন, এই অভিযানে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ এরোস্পেস ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ইরানের। খারক দ্বীপে হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ হুমকি দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বলেন, যদি ইরানে তেল অবকাঠামোর ওপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে যেসব তেল ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। মুখপাত্র আরও বলেন, ইরানে তেল স্থাপনায় হামলা হলে অঞ্চলের সব তেল ও জ্বালানি অবকাঠামো, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, সেগুলো ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হবে। উত্তর কোরিয়া অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলল দক্ষিণ কোরিয়া। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব দিকে অন্তত একটি অজানা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কিছু জানায়নি। এই ঘটনাটি ঘটল জাপান সাগর থেকে দক্ষিণ কোরিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের জন্য সরিয়ে নেওয়ার ঠিক পরেই। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাইঅল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার উপকূলে থাকা থার্ড সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই অজানা ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনার কয়েক সপ্তাহ আগে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সর্বশেষ শান্তি উদ্যোগকে আনাড়ি ও প্রতারণামূলক প্রহসন বলে নাকচ করে দেয়। এই ঘোষণা আসে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক বলার কয়েক ঘণ্টা পরে। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক ভালো হবে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাম্প তাকে বলেছেন কিম জং উনের সঙ্গে বৈঠক হলে ভালো হতো। এবার চীন সফরের সময় হতে পারে, আবার নাও হতে পারে। ট্রাম্প গত অক্টোবরে এশিয়া সফরে বলেছিলেন কিম জং উনের সঙ্গে বৈঠকে তিনি 100% আগ্রহী, কিন্তু উত্তর কোরিয়া সেই মন্তব্যের কোনো জবাব দেয়নি।
কয়েক মাস এ প্রস্তাব উপেক্ষা করার পর সম্প্রতি কিম জং উন বলেছেন ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের পারমাণবিক মর্যাদা মেনে নিলে দুই দেশ মিলে মিশে চলতে পারবে। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ভেঙে দিতে চেষ্টা করেছে। শীর্ষ বৈঠক, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ কোনোটাই তেমন কাজে আসেনি।